নমস্কার, আমি দীপঙ্কর বংচ্যাটার থেকে। আর এই প্রথমবার বংচ্যাটারে আমরা নিয়ে এসেছি একটি রহস্য রোমাঞ্চে ভরা গুপ্তধন সন্ধানের কাহিনী। আসুন শুরু করা যাক অনিল ভৌমিকের দ্বারা রচিত সোনার ঘণ্টা প্রথম পর্ব। অনেক দিন আগের কথা। শান্ত সমুদ্রের বুক চিরে চলেছে একটা নিঃসঙ্গ পালতোলা জাহাজ। যতদূর চোখ যায় শুধু জল আর জল, সীমাহীন সমুদ্র। বিকেলের পরন্ত রোদে পশ্চিমের আকাশটা যেন স্বপ্নময় হয়ে উঠেছে। জাহাজের ডেকে দাঁড়িয়ে সেই দিকে তাকিয়েছিল ফ্রান্সিস। সে কিন্তু পশ্চিমের আবির্ঝরা আকাশ দেখছিল না, সে ছিল নিজের চিন্তায় মগ্ন। ডেকে কখনো পায়চারি করতে করতে মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছিল, ভুরু কুচকে তাকাচ্ছিল কখনো আকাশের দিকে, কখনো সমুদ্রের দিকে। তার মাথায় শুধু একটাই চিন্তা, সোনার ঘণ্টার গল্প কি সত্যি, না সবটাই গুজব? নিরেট সোনা দিয়ে তৈরি একটা ঘণ্টা, বিরাট ঘণ্টা। এই ভূমধ্যসাগরের কাছাকাছি কোনো একটা দ্বীপে নাকি সেটা আছে। কেউ বলে সেই সোনার ঘণ্টাটা নাকি জাহাজের মাস্তুলের সমান উঁচু, কেউ বলে 7-8 মানুষ সমান পর্যন্ত উঁচু। যত বড়ই হোক, নিরেট সোনা দিয়ে তৈরি একটা ঘণ্টা সোজা কথা তো নয়। এই ঘণ্টাটা তৈরি করার ইতিহাসও বিচিত্র। স্পেন দেশের সমুদ্রের ধারে ডিমেলো নামে একটা ছোট্ট শহর ছিল। সেখানকার গির্জায় থাকতো জনা 50 পাদ্রী। তারা দিনের বেলায় পাদ্রির কাজকর্ম করত, কিন্তু সন্ধে হলেই পাদ্রির পোশাক খুলে ফেলে সাধারণ পোশাক পরে নিত। তারপর ঘোড়ায় চড়ে বেরোতো ডাকাতি লুটপাট করতে। প্রতি রাত্রে 10-15 জন করে বেরোতো। টাকা পয়সা লুট করা তাদের লক্ষ্য কিন্তু ছিল না। লক্ষ্য শুধু একটাই, সোনা সংগ্রহ করা। শুধু সোনাই লুট করত তারা। ধারে কাছে শহরগুলোতে, এমনকি দূর দূর শহরেও তারা ডাকাতি করতে যেত। ভোর হওয়ার আগেই ফিরে আসতো ডিমেলোর গির্জায়। গির্জার পেছনে ছিল ঘন জঙ্গল। তার মধ্যে একটা ঘণ্টার ছাঁচ মাটি দিয়ে তৈরি করেছিল। সোনার মোহর বা অলংকার যা কিছু ডাকাতি করে আনত, সব গলিয়ে সেই ঘণ্টার ছাঁচে ফেলে দিত। এইভাবে দিনের পর দিন, বছরের পর বছর সোনা দিয়ে ছাঁচ ভরানো চলল। কিন্তু ঘণ্টা অর্ধেক তৈরি হওয়ার পর কাজ বন্ধ হয়ে গেল। আসলে এত ডাকাতি হতে দেখে দেশের সব বড় লোকেরা সাবধান হয়ে গেল। তারা সোনা সরিয়ে ফেলতে লাগলো। ডাকাতি করে সিন্দুক ভেঙে পাদ্রী ডাকাতরা পেতে লাগলো শুধু রূপোর মুদ্রা। মোহর বা সোনার অলংকারের নামগন্ধও নেই। কি করা যায়? ডাকাত পাদ্রীরা সব মাথায় হাত দিয়ে বসল। সোনার ঘণ্টাটা অর্ধেক হয়ে থাকবে। তারা যখন ভেবে কুলকিনারা পাচ্ছে না, তখন একজন পাদ্রী খবর নিয়ে এলো দেশের সব বড় লোকেরা বিদেশে সোনা সরিয়ে ফেলছে জাহাজে করে। ব্যাস, অমনি পাদ্রী ডাকাতরা ঠিক করে ফেলল, এবার জাহাজ লুট করতে হবে। যেমন কথা তেমনি কাজ, একটি জাহাজ কিনে ফেলল তারা। তারপর নিজেদের মধ্যে থেকে 30 জন বাছাই করা লোক নিয়ে একদিন গভীর রাত্রে তারা সমুদ্রে জাহাজ ভাসালো। বাকি পাদ্রীরা গির্জাতেই রইল। লোকের চোখে ধুলো দিতে হবে তো। ডিমেলো শহরের লোকেরা জানল গির্জার 30 জন পাদ্রী বিদেশে গেছে ধর্ম প্রচারের জন্য। কারো মনেই আর সন্দেহের অবকাশ রইল না। দীর্ঘ 3-4 মাস পরে পাদ্রী ডাকাতরা সমুদ্রের বুকে ডাকাতি করে বেড়ালো। স্পেন দেশ থেকে যত জাহাজ সোনা নিয়ে বিদেশ যাচ্ছিল, কোনো জাহাজই রেহাই পেল না। লুটতরাজ শেষ করে ডাকাত পাদ্রীরা ডিমেলো শহরের গির্জায় ফিরে এলো। জাহাজ থেকে নামানো হলো সোনা ভর্তি বাক্স। দেখা গেল 20টা কাঠের বাক্স ভর্তি অজস্র মোহর আর সোনার অলংকার। সবাই খুব খুশি হলো। যাক, এতদিনে ঘণ্টাটা পুরো তৈরি হবে।
ঘণ্টাটা সম্পূর্ণ তৈরি হলো, কিন্তু মাটির ছাঁচটা ভেঙে ফেলল না। ছাঁচ ভেঙে ফেললেই তো সোনার ঘণ্টাটা বেরিয়ে আসবে, যদি সোনার ঝকমকানি কারোর নজরে পড়ে যায়। তারপরের ঘটনা সঠিক জানা যায় না, তবে ফ্রান্সিস বুড়ো নাবিকদের মুখে গল্প শুনেছে ডাকাত পাদ্রীরা নাকি একটা মস্ত বড় কাঠের পাটাতনে সেই সোনার ঘণ্টা তুলে নিয়ে জাহাজের পেছনে বেঁধে নিরুদ্দেশে যাত্রা করেছিল। সোনার ঘণ্টার গায়ে ঘন কালো রং লাগিয়ে দিয়েছিল, যাতে কেউ দেখলে বুঝতে না পারে যে ঘণ্টাটা সোনার। ভূমধ্যসাগরের ধারে কাছে এক নির্জন দ্বীপে তারা সোনার ঘণ্টাটা লুকিয়ে রেখেছিল। তারপর ফেরার পথে প্রচণ্ড ঝড়ের মুখে ডাকাত পাদ্রীদের জাহাজ ডুবে গিয়েছিল, একজনও বাঁচেনি। কাজেই সেই নির্জন দ্বীপের হদিশ আজও সবার কাছে অজানাই থেকে গেছে। এই যে ভায়া, ফ্রান্সিসের চিন্তার জাল ছিঁড়ে গেল। ভুড়িওয়ালা জেকব কখন কাছে এসে দাঁড়িয়েছে ও বুঝতেও পারেনি। জেকব হাসতে হাসতে বলল, ভোরু কুচকে কি ভাবছিলে অত? ফ্রান্সিস নিঃশব্দে আঙুল দেখিয়ে পশ্চিমের লাল আকাশটা দেখালো। ওখানে আবার কি? জেকব বোকাটে মুখে জিজ্ঞেস করল। ওখানে আকাশে কত সোনা, অথচ সব ধরাছোঁয়ার বাইরে। জেকব এক মুহূর্ত চুপ করে থেকে বাঁচ খাই গলায় হেসে উঠল। ফ্রান্সিস, তোমার নির্ঘাত খিদে পেয়েছে, চলো খাবে চলো। খেতে বসে দুজনে কথাবার্তা বলতে লাগলো। ফ্রান্সিস জাহাজের আর কোনো নাবিকের সঙ্গে খুব একটা মিশত না, ভালোও লাগতো না, কিন্তু এই ভুড়িওয়ালা জেকবের সঙ্গে ওর খুব বন্ধুত্ব হয়ে গেছিল। ও জেকবের কাছে মনের কথা খুলে বলতো। ফ্রান্সিস জাতিতে ছিল ভাইকিং, ইউরোপের পশ্চিম সমুদ্র তীরে ভাইকিংদের দেশ। ভাইকিংদের অবশ্য বদনামও ছিল জলদস্যুর জাত বলে। শৌর্যে, বীর্যে আর জাহাজ চালনায় অসাধারণ নৈপুণ্যর জন্য ইউরোপের সব জাতি তাদের সমীহ করত। ফ্রান্সিস কিন্তু সাধারণ ঘরের ছেলে ছিল না, ভাইকিংদের রাজার মন্ত্রীর ছেলে সে। কিন্তু এই ভিনদেশি জাহাজে যাচ্ছিল সাধারণ নাবিকের কাজ নিয়ে, নিজের পরিচয় গোপন করে। এটা জানতো শুধু ভুড়িওয়ালা জেকব। মুরগির ঠ্যাং চিবোতে চিবোতে জেকব ডাকল, ফ্রান্সিস, বাবু, দেশে ফিরে যাও না। কেন? আমাদের এই দাঁড় বওয়া, ডেক মোচা এসব কর্ম তোমার জন্য নয়। ফ্রান্সিস একটু চুপ করে থেকে বলল, তা মিথ্যে কথা বলনি, এত পরিশ্রমের কাজ আমি জীবনে করিনি। কিন্তু জানো তো, আমরা ভাইকিং, যে কোনো রকম কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমাদের জন্মগত। তাছাড়া কি, ছেলেবেলা থেকে শুনে আসছি এই সোনার ঘণ্টার গল্প। সেই ডাকাত পাদ্রীদের সোনার ঘণ্টা? আরে ভাই, ওটা গাঁজাখুরি গপ্প। আমার কিন্তু তা মনে হয় না। তবে আমার দৃঢ় বিশ্বাস, ভূমধ্যসাগরের ধারে কাছে কোনো দ্বীপে নিশ্চয়ই সেই সোনার ঘণ্টা আছে। পাগল কোথাকার। ফ্রান্সিস একবার চারদিকে তাকিয়ে নিয়ে চাপা স্বরে বলল, জানো, দেশ ছাড়বার আগে একজন বুড়ো নাবিকের সঙ্গে আমার দেখা হয়েছিল। বুড়োটা বলতো ও নাকি সোনার ঘণ্টার বাজনা শুনেছে। হ্যাঁ, বলো কি? জ্যাক অবাক চোখে দেখালো। লোকে অবশ্য বুড়ো নাবিকটাকে পাগল বলে খ্যাপাতো, আমি কিন্তু মন দিয়ে ওর গল্পগুলো শুনতাম। গল্প? কি গল্প? ভূমধ্যসাগর দিয়ে নাকি ওদের জাহাজ আসছিল একবার। সেই সময় এক প্রচণ্ড ঝড়ের মুখে ওরা দিক ভুল করে ফেলে। তারপর ডুবো পাহাড়ের গায়ে ধাক্কা লেগে ওদের জাহাজ ডুবে যায়। ডুবন্ত জাহাজ থেকে জলে ঝাঁপিয়ে পড়ার সময় ও একটা ঘণ্টার শব্দ শুনেছিল। ঝড় জলের শব্দ ছাপিয়ে বেজেই চলেছিল, ঢং ঢং। তারপরে জলে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হাওয়া বন্ধ হয়ে গেল, আর তারপরে আওয়াজটাও। ফ্রান্সিসের দিকে জেকব হাঁ করে তাকিয়েছিল। তারপর জিজ্ঞেস করল, সোনার সোনার ঘণ্টার শব্দ? ফ্রান্সিস মাথা ঝাঁকিয়ে বলল,
ভুঁড়িওয়ালা জেকবের মুখে আর কোনো কথা সরল না। পরের দুদিন জাহাজের নাবিকদের বেশ আনন্দেই কাটল। পরিষ্কার ঝকঝকে আকাশ, জোর বাতাস, জাহাজের পালগুলো হাওয়ার তোড়ে বেলুনের মতো ফুলে উঠল। জাহাজ চলল তীর বেগে। দাঁড় টানার হাড় ভাঙা খাটুনি থেকে নাবিকরা এই দুদিন রেহাই পেল। কিন্তু জাহাজের ডেক পরিষ্কার করা, জাহাজের মালিকের ফাই ফরমাস খাটা, এসব করতে হলো। তবু নাবিকেরা সময় পেল। তাস খেলল, ছক্কা পাঞ্জা খেলল, আড্ডা দিল, গল্প গুজব করলো অনেক রাত পর্যন্ত। ফ্রান্সিস যতক্ষণ সময় পেয়েছে হয় ডেকে পাইচারি করেছে, নয়তো নিজের বিছানায় শুয়ে থেকেছে। ভুঁড়িওয়ালা জ্যাকব মাঝে মাঝে ওর খোঁজ করে গেছে, শরীর ভালো আছে কিনা জিজ্ঞাসা করেছে, একটু খোঁজ গল্পও করতে চেয়েছে। কিন্তু ফ্রান্সিসের তরফ থেকে কোনো উৎসাহ না পেয়ে অন্য নাবিকদের আড্ডায় গিয়ে গল্প জুড়েছে। ফ্রান্সিসের একা থাকতে ভালো লাগছিল, নিজের চিন্তায় ডুবে থাকতে। দেশ ছেড়েছে কতদিন হয়ে গেল, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এক নিরুদ্দেশ যাত্রায় বেরিয়েছে ও। কবে ফিরবে, অথবা কোনোদিন আদৌ ফিরবে কিনা কেউ জানে না। মাথায় ওর মাত্র একটাই সংকল্প, যে করেই হোক খুঁজে বের করতে হবে সোনার ঘণ্টার হদিশ। সোনার ঘণ্টার কথা ভাবতে ভাবতে কখন ঘুমে যে চোখ জড়িয়ে এসেছিল ফ্রান্সিস ঠিক বুঝতে পারেনি। হঠাৎ কে দৌড়াদৌড়ি, উচ্চ কণ্ঠে ডাকাডাকি, হাঁকাহাঁকি শুনে ওর ঘুম ভেঙে গেল। ভোর হয়েছে বোঝা গেল, কিন্তু হলো কি? এদের এত উত্তেজনার কারণ কি? এমন সময় জেকব ছুটতে ছুটতে ফ্রান্সিসের কাছে এলো। ফ্রান্সিস, সাংঘাতিক কাণ্ড! কি হয়েছে? ওপরে ডেকে চলো, দেখবে ক্ষণ। দ্রুত পায়ে ফ্রান্সিস ডেকের ওপরে উঠে এলো। জাহাজের সবাই ডেকের উপরে এসে জড়ো হয়েছে। ফ্রান্সিস জাহাজের চারপাশে সমুদ্র ও আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। প্রচণ্ড গ্রীষ্মকাল তখন, আর বেলাও হয়েছে, অথচ চারদিকে কুয়াশার ঘন আস্তরণ। সূর্য ঢাকা পড়ে গেছে, চারদিকে কেমন একটা মেটে আলো, এক ফোঁটা বাতাস নেই। জাহাজটা স্থাণুর মতো দাঁড়িয়ে আছে। সকলের মুখেই দুশ্চিন্তার ছাপ। এই অসময়ে কুয়াশা, কোনো এক অমঙ্গলের চিহ্ন নয় তো? জাহাজের মালিক সর্দার নাবিককে নিয়ে ঘরে চলে গেল। বোধহয় কী করবে এখন তারই সলা পরামর্শ করতে হবে। সবাই বিমূঢ়ের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ ফ্রান্সিস খুশিতে শীষ দিয়ে উঠল। আশ্চর্য, শীষের শব্দ অনেকের কাছেই পৌঁছালো। এই বিপত্তির সময় কোন বেয়াক্কেলে শীষ দেয়? সবাই ফ্রান্সিসের মুখের দিকে ফিরে তাকালো। দেখল ফ্রান্সিসের মুখে মৃদু হাসি। এবার ওদের আরও অবাক হওয়ার পালা। ফ্রান্সিসকে ওরা কেউ কখনো হাসতে দেখেনি। সব সময় গোমড়া মুখে ভুরু কুঁচকে থাকতেই দেখেছে। মাথায় যেন রাজ্যের দুশ্চিন্তা। সেই লোকটা হাসছে, আশ্চর্যর ব্যাপার। ফ্রান্সিসের এই খুশিতে হঠাৎ শীষ দিয়ে ওঠাটা কেউ ভালো চোখে দেখল না। তবে সবাই মনে মনে গজরাতে লাগলো। জেকব গম্ভীর মুখে ফ্রান্সিসের কাছে এসে দাঁড়ালো, চাপা স্বরে বলল, বেশি বাড়াবাড়ি করো না। কেন? সবাই ভয়ে মরছে, আর তুমি কিনা শীষ দিচ্ছ? ফ্রান্সিস হেসে উঠল। জেকব মুখ বেঁকিয়ে বলল, দেখো ভাই, তোমরা ভাইকিং, খুব সাহসী তোমরা, কিন্তু তাই বলে তোমার কি মৃত্যুরও কোনো ভয় নেই? আছে বই কি, তবে আমার খুশি হবার অন্য কারণ আছে। সেটা কি? ফ্রান্সিস জ্যাকবের কানের কাছে মুখ নিয়ে চাপা খুশির স্বরে বলতে লাগল, জানো, সেই বুড়ো পাগলা নাবিকটা বলেছিল ওদের জাহাজ ঝড়ের মুখে পড়বার আগে, ডুবো পাহাড়ে ধাক্কা খাওয়ারও আগে এমনি ঘন কুয়াশার মধ্যে আটকে গিয়েছিল। ঠিক এমনি অবস্থা, বাতাস নেই, কুয়াশায় চারদিক অন্ধকার। ফ্রান্সিস আর জেকব ডেকের এক কোণায় দাঁড়িয়ে যখন কথা বলছিল, তখন লক্ষ্য করেনি যে ডেকের আর এক কোণে নাবিকদের একটা জটলা সৃষ্টি হয়েছে। ওরা ফিসফিস করে নিজেদের মধ্যে কি যেন বলা বলি করছে। দু একজন চোখের ইশারায় জেকবকে দেখালো। ব্যাপারটা সুবিধের নয়, কিছু একটা ষড়যন্ত্র তো চলছে। জেকব এবার সজাগ হলো। ফ্রান্সিস এতক্ষণ লক্ষ্য করেনি। ও উল্টো দিকে মুখ ফিরিয়ে সামনে সাদাটে কুয়াশার আস্তরণের দিকে তাকিয়ে নিজের চিন্তায় বিভোর ছিল।
নাবিকদের জটলা থেকে 3-4 জন ষণ্ডা গোছের নাবিক ধীর পায়ে ওদের দিকে এগিয়ে আসতে লাগলো। জেকব ওদের মুখ দেখেই বুঝল কিছু একটা কুমতলব আছে ওদের। ফ্রান্সিসকে কনুই দিয়ে একটা গুঁতো দিল। ফ্রান্সিস ঘুরে দাঁড়ালো, জিজ্ঞাসু দৃষ্টিতে জেকবের দিকে তাকালো। জেকব চোখের ইশারায় ষণ্ডা গোছের লোকগুলোকে দেখালো। তাদের পেছনে পেছনে আর সব নাবিকেরা দল বেঁধে এগিয়ে আসছে দেখা গেল। ফ্রান্সিস কিন্তু এই থমথমে আবহাওয়াটাকে কাটিয়ে দেওয়ার জন্য হেসে গলা চড়িয়ে বলল, ব্যাপার কি? এখানে আবার নাচের আসর টাসর বসবে নাকি? কিন্তু কেউ ওর কথার জবাব দিল না। ষণ্ডা গোছের লোক কজন ওদের দুজনের কাছ থেকে হাত পাঁচেক দূরে এসে দাঁড়ালো। দলের মধ্যে থেকে দশাশই চেহারার একজন গম্ভীর গলায় ডাকলো, এই জেকব, এদিকে শোন। ফ্রান্সিস তখন হেসে বলল, আরে যা বলবার বাপু এখান থেকেই বলো না। সেই নাবিকটা এবার আঙুল দিয়ে জেকবকে দেখিয়ে পেছনের নাবিককে বলল, এই বেটা জেকবটা ইহুদি। এই বিধর্মীটা যতক্ষণ জাহাজে থাকবে ততক্ষণ কুয়াশা কাটবে না, বিপদ আরও বাড়বে। তোমরাই বলো ভাই, এই অলক্ষণেটাকে কি করব? হই হই চিৎকার উঠল নাবিকদের মধ্যে। কেউ কেউ তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে বলল, জলে ছুড়ে ফেলে দাও বিধর্মীটাকে, ফাঁসিতে লটকাও। ভয়ে জেকবের মুখ সাদা হয়ে গেল। কিছু বলবার জন্য ওর ঠোঁট দুটো কাঁপতে লাগলো, কিন্তু কিছুই সে বলতে পারল না। দু হাতে মুখ ঢেকে ও কেঁদে ফেলল। দশাশই চেহারার নাবিকটা জেকবের ওপর ঝাঁপিয়ে পড়বার উপক্রম করতেই ফ্রান্সিস জেকবকে আড়াল করে দাঁড়ালো। ফ্রান্সিসের তখন অন্য চেহারা, মুখের হাসি মিলিয়ে গেছে। সমস্ত শরীরটা ইস্পাতের মতো কঠিন হয়ে গেছে, চোখ জল করছে। দাঁত চাপা স্বরে ফ্রান্সিস বলল, জেকব আমার বন্ধু, ওর গায়ে যে হাত দেবে তার আমি হাত ভেঙে দেব। এক মুহূর্তে গোলমাল হইচই থেমে গেল। ষণ্ডা কজন থমকে দাঁড়ালো। কে যেন চিৎকার করে উঠল, আরে দুজনকেই জলে ছুড়ে ফেলে দাও। আবার চিৎকার, মার মার রব উঠল। ফ্রান্সিস আর চোখে এদিক ওদিক তাকাতে তাকাতে দেখল ডেকের কোনার দিকে একটা ভাঙা দাঁড়ের হাতলের অংশ পড়ে আছে। চোখের নিমেষে সেটা কুড়িয়ে নিয়ে লাঠির মতো বাগিয়ে ধরল। চেঁচিয়ে বলল, সাহস থাকে তো একজন করে আয়। দশাশই চেহারার লোকটা ফ্রান্সিসের দিকে ঝাঁপিয়ে পড়ল। বিদ্যুৎ গতিতে এক পাশে সরে গিয়ে ফ্রান্সিস হাতের ভাঙা দাঁতটা চালালো ওর মাথা লক্ষ্য করে। লোকটার মুখ দিয়ে একটা শব্দ শুধু বেরোলো, তারপরে ডেকের ওপর সে মুখ থুবড়ে পড়ল। মাথাটা দু হাতে চেপে কাতরাতে লাগলো। ওর আঙুলের ফাঁক দিয়ে রক্ত গড়াতে লাগলো। ঘটনার আকস্মিকতায় সবাই থমকে গেল, কিন্তু এক মুহূর্ত। তারপরে আর একটা ষণ্ডা গোছের লোক ঘুষি বাগিয়ে ফ্রান্সিসের দিকে তেড়ে এলো। ফ্রান্সিস তৈরি হয়েই ছিল। ভাঙা দাঁতটা সোজা লোকটা থুতনি লক্ষ্য করে চালালো। লোকটা বেমক্কা মার খেয়ে দু হাত শূন্যে তুলে ডেকের পাটাতনের ওপর চিত হয়ে পড়ল। দাঁত ভাঙল কয়েকটা, মুখ দিয়ে রক্ত উঠল। মুখ চেপে ধরে লোকটা গোঙাতে লাগলো। ফ্রান্সিস উত্তেজিত নাবিকদের জটলার দিকে চোখ রেখে চাপার স্বরে বলল, জেকব। জেকব এতক্ষণে সাহস ফিরে পেয়েছে। বুঝতে পেরেছে ফ্রান্সিসের মতো রুখে না দাঁড়াতে পারলে মরতে হবে। জেকব চাপা স্বরে উত্তর দিল, কে? ওই যে ডেক ঘরের দেয়ালে সর্দারের বেল্ট শুদ্ধ তরোয়ালটা ঝোলানো রয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এক ছুটে নিয়ে এসো, ভয় নেই। একবার তরোয়ালটা হাতে পেলে সব কটাকে আমি একাই নিকেশ করতে পারবো, জলদি। জেকব পড়ি কি মরি করে ছুটল ডেকের ঘরের দেয়ালের দিকে। নাবিকদের দল কিছু বোঝবার আগেই ও দেয়ালে ঝোলানো তলোয়ারটা খাপ থেকে খুলে নিল। এতক্ষণে নাবিকের দল ব্যাপারটা বুঝতে পারল। সবাই হৈ হৈ করে ছুটল জেকবকে ধরতে। জেকব ততক্ষণে তরোয়ালটা ছুঁড়ে দিচ্ছে ফ্রান্সিসের দিকে। তরোয়ালটা ঝনাত করে এসে পড়ল ফ্রান্সিসের পায়ের কাছে। তরোয়ালটা তুলে নিয়ে ও ছুটল ভিড়ের দিকে। ততক্ষণে ক্রুদ্ধ নাবিকের দল জেকবকে ঘিরে ধরেছে। কয়েকজন মিলে জেকবকে ধরে ডেকের ঘরের কাঠের দেওয়ালের মাথা ঠুকে দিতে শুরু করেছে। কিন্তু খোলা তরোয়াল হাতে ফ্রান্সিসকে ছুটে আসতে দেখেই ওরা জেকবকে ছেড়ে দিয়ে এদিক ওদিক ছুটে সরে গেল। ফ্রান্সিস সেই নাবিক দলের দিকে তলোয়ার উঁচিয়ে গলা চড়িয়ে বলল, জেকব বিধর্মী লোক, আর যাই হোক ও আমার বন্ধু। যদি তোদের প্রাণের মায়া থাকে জেকবের গায়ে কেউ হাত দিবি না। ফ্রান্সিসের এই রুদ্র মূর্তি দেখে সবাই বেশ ঘাবড়ে গেল। ওরা আসলে জানতো ফ্রান্সিস জাতিতে ভাইকিং। তরোয়াল হাতে থাকলে এদের সঙ্গে এঁটে ওঠা বেশ মুশকিল। ডেকের ওপরে তখন হইচই চিৎকার ছুটোছুটি শব্দে মালিক আর নাবিক সর্দার
ছুটে ওপরে উঠে এলো। ওরা ভাবতেই পারেনি যে ব্যাপার এত দূর গড়িয়েছে। এদিকে দুজন ডেকের ওপর রক্তাক্ত দেহে কাতরাচ্ছে, ওদিকে ফ্রান্সিস খোলা তলোয়ার হাতে রুদ্রভঙ্গিতে দাঁড়িয়ে। জাহাজের মালিক আশ্চর্য হয়ে গেল। সে দুহাত তুলে চিৎকার করে বলল, শোনো সবাই, মারামারি করবার সময় অনেক পাবে। এখন যে বিপদে পড়েছি তা থেকে উদ্ধারের কথা ভাবো। এতক্ষণ উত্তেজনা মারামারির মধ্যে সবাই বিপদের কথাটা প্রায় ভুলেই গিয়েছিল। এখন আবার সবাই ভয়ে ভয়ে চোখে চারদিকে ঘন কুয়াশার দিকে তাকাতে লাগলো। কারো মুখে কথা নেই। এমন সময় সন্ডাগোছের নাবিকদের মধ্যে একজন চিৎকার করে বলল, এই যে জ্যাকব, এ হচ্ছে ইহুদি, ওর জন্যেই আমাদের এই বিপদ। আবার গোলমাল শুরু হলো। মালিক দুহাত তুলে সবাইকে থামাবার চেষ্টা করতে লাগলো। গোলমাল কমলে বলল, এটা বাপু জাহাজ, গির্জা নয়। কার কি ধর্ম তাই দিয়ে আমার কোনো দরকার নেই। আমি চাই কাজের লোক। জেকব তো কাজ ভালোই করে। আবার চিৎকার শুরু হলো, আমরা ওসব শুনতে চাই না, জেকবকে জাহাজ থেকে ফেলে দাও। জাহাজের মালিক ব্যবসায়ী মানুষ, সে কেন একটা লোকের জন্য ঝামেলা পোহাবে? সে বলল, বেশ, তোমরা যা চাইছো তাই হবে। ফ্রান্সিস চিৎকার করে উঠল, আমার হাতে তরোয়াল, আর আমার হাতে তরোয়াল থাকতে আমি সেটা হতে দেব না। জাহাজের মালিক পড়ল মহা ফাঁপড়ে। তবে সে বুদ্ধিমান ব্যবসায়ী, খুনোখুনি রক্তপাত এসবে বড় ভয়। বলল, ঠিক আছে, আর একটা দিন সময় দাও তোমরা। দাঁড়ে হাত লাগাও, জাহাজ চলুক, দেখা যাক। যদি একদিনের মধ্যেও কুয়াশা না কাটে তাহলে না হয় জেকবকে ফেলে দেওয়া হবে। নাবিকদের মধ্যে গুঞ্জন চলল। একটু পরে সেই সন্নাগোছের নাবিকটা বলল, ঠিক আছে, আমরা আপনাকে একদিন সময় দিলাম। তাহলে আর দেরি না করে সবাই যে যার কাজে লেগে পড়ো। মালিক নাবিক সর্দারের দিকে ইশারা করল। সর্দার ফ্রান্সিসের কাছে গিয়ে হাত বাড়িয়ে দাঁড়ালো। ফ্রান্সিস একবার সেই নাবিকের জটলার দিকে তাকালো, তারপর তরোয়ালটা সর্দারের হাতে দিয়ে দিল। চাপা স্বরে জেকবকে বলল, আরে ভয় নেই, দেখো একদিনের মধ্যে অনেক কিছু ঘটে যাবে। নাবিকদের জটলা ভেঙে গেল, যে যার কাজে লেগে পড়ল। একদল পাল সামলাতে মাছ তুলবে ওপরে উঠতে লাগলো। ফ্রান্সিসদের দল সর্দারের নির্দেশে সবাই জাহাজের খোলে নেমে এলো। সেখানে দুধারে সার সার বেঞ্চির মতো কাঠের পাটাতন পাতা, সামনে একটা লম্বা দাঁড়ের হাতল। বেঞ্চিতে বসে ওরা 50 জন দাঁড়ে হাত লাগালো। তারপরে সর্দারের ইঙ্গিতে একসঙ্গে 50টা দাঁড় পড়ল জলে। ঝপ ঝপ জাহাজটা নড়ে চড়ে চলতে শুরু করলো। ফ্রান্সিসের ঠিক সামনেই বসেছিল জ্যাকব। দাঁড় টানতে টানতে ফ্রান্সিস ডাকল, জ্যাকব, যদি সেই বুড়ো নাবিকটার কথা সত্যি হয় তাহলে 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 কি? তাহলে আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঝড়ের মুখে পড়ব। হ্যাঁ হ্যাঁ, তারপর? ডুবো পাহাড়ে ধাক্কা লেগে ওরে বাবা, জলের তলায় রক্ষা পাবে? তার আগে সোনার ঘন্টার বাজনা তো শুনতে পাবো। জ্যাকব এবার মুখ ফিরিয়ে ফ্রান্সিসের মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, পাগল একটা। জাহাজ চলল। ছপ ছপ 50টা দাঁড়ের শব্দ উঠছে। চারদিকে জমে থাকা কুয়াশার মধ্যে জাহাজ চলেছে। কেমন একটা কুমোট গরম। দাঁড়িদের গা দিয়ে দরদর করে ঘাম ঝরছে। এক ফোঁটা হাওয়ার জন্য সবাই হা হুতাশ করছে। হঠাৎ একটা প্রচণ্ড ঝোড়ো হাওয়ার ঝাপটায় সমস্ত জাহাজটা ভীষণভাবে কেঁপে উঠল। কে কোথায় ছিটকে পড়ল তার কোনো ঠিক নেই। পরক্ষণে প্রবল বৃষ্টিধারা আর হাওয়ার উন্মত্ত বেগ, তাল গাছ সমান উঁচু উঁচু ঢেউ জাহাজের গায়ে এসে যেন আছড়ে পড়তে লাগলো। জাহাজটা কলার মোচার মতো ঢেউয়ের আঘাতে দুলতে লাগলো। এই একবার জাহাজটা ঢেউয়ের ফের ফাটলের মধ্যে ঢুকে যাচ্ছে, আবার পরক্ষণে প্রচণ্ড ধাক্কায় উঠে আসছে ঢেউয়ের মাথায়। ঝড়ের প্রথম ধাক্কায় ফ্রান্সিস মুখ থুবড়ে পড়েছিল, তবে সামলে নিয়েছিল খুব, কারণও তৈরিই ছিল, জানত ঝড় আসবে। আর সবাই এদিক ওদিক ছিটকে পড়েছিল।
হামাগুড়ি দিয়ে কাঠের পাটাতন ধরে ধরে অনেকেই নিজের জায়গায় ফিরে এলো বটে, এলো না সবুজ জেকাব। কিছুক্ষণ আগে যে ধকল গেছে ওর ওপর দিয়ে, তারপর ঝড়ের ধাক্কায় টাল সামলাতে না পেরে পাটাতনের কোণায় জোর ধাক্কা খেয়ে ও অজ্ঞানের মতো পড়েছিল একপাশে। ফ্রান্সিস কয়েকবার জেকবকে ডাকল। ঝড়ের গোয়ানির মধ্যে সেই ডাক জেকবের কানে পৌঁছালো না। ফ্রান্সিস দাঁড় ছেড়ে হামাগুড়ি দিয়ে এদিক ওদিক ঘুরে জেকবকে খুঁজতে লাগল। কিন্তু কোথায় জেকব? আর খোঁজা সম্ভব নয়। প্রচণ্ড দুলুনির মধ্যে টাল সামলাতে না পেরে বারবার হুমড়ি খেয়ে পড়ছিল ফ্রান্সিস। হঠাৎ শক্ত কিছুতে ধাক্কা লেগে জাহাজের তলাটা মড়মড় করে উঠল। দাঁড়গুলো প্যাকাটির মতো মটমট করে ভেঙে গেল। ফ্রান্সিস চমকে উঠল। ডুবো পাহাড়! আর এক মুহূর্ত দেরি না করে ফ্রান্সিস বহু কষ্টে টলতে টলতে ডেকের ওপর উঠে এলো। দেখল ঝোড়ো হাওয়ার আঘাতে বিরাট ঢেউ ডেকের ওপর আছড়ে পড়ছে। আর সে কি দুলুনি! ঠিক তখনই সমস্ত ঝড় জল বৃষ্টির শব্দ ছাপিয়ে শুনতে পেল ঘণ্টার শব্দ। ঢং ঢং ঢং। ঘণ্টা বেজেই চলল, সোনার ঘণ্টার শব্দ। ঢং ঢং। ফ্রান্সিস উল্লাসে চিৎকার করে উঠল। ঠিক তখনই মর্মর শব্দে জাহাজের তলাটা ভেঙে গেল, আর সেই ভাঙা ফাটল দিয়ে প্রবল বেগে জল ঢুকতে লাগল। মুহূর্তে জাহাজের খোলাটা ভরে গেল। জাহাজটা পিছন দিকে কাত হয়ে ঢুকতে লাগল। সশব্দে মাস্তুলটা ভেঙে পড়ল। জাহাজের রেলিংয়ের কোনায় লেগে মাস্তুলটা ভেঙে দুটুকরো হয়ে গেল। উত্তাল সমুদ্রের বুকে মাস্তুলের যে টুকরোটা পড়ল সেটার দিকে লক্ষ্য রেখে ফ্রান্সিস জলে ঝাঁপিয়ে পড়ল। ঢেউয়ের ধাক্কা খেতে খেতে কোনো রকমে ভাঙা মাস্তুলটা সে জড়িয়ে ধরল। বহু কষ্টে মাস্তুলের সঙ্গে বাঁধা দড়িটা দিয়ে নিজের শরীরটা মাস্তুলের সঙ্গে বেঁধে নিল। ওদিকে ঘণ্টার শব্দ ফ্রান্সিসের কানে তখনও বাজছে। ঢং ঢং ঢং। ভোর হয়। পূব দিকে সমুদ্রের ঢেউয়ের মাথায় আকাশটায় লালচে রং ধরেছে। সূর্য উঠতে দেরি নেই। সাদা সাদা সমুদ্রের পাখিগুলো উড়ছে আকাশে। বিস্তীর্ণ বালিয়াড়ির মধ্যে সমুদ্রের জলের ধার ঘেঁষে ফ্রান্সিস পড়ে আছে মরার মতো। কোনো সাড়া নেই। ঢেউগুলো বালিয়াড়ির ওপর দিয়ে গড়িয়ে ওর গা পর্যন্ত চলে আসছে। সমুদ্র পাখির ডাক ফ্রান্সিসের কানে গেল। অনেক দূরে পাখিগুলো ডাকছে। আস্তে আস্তে পাখির ডাক স্পষ্ট হলো। চেতনা ফিরে পেল ফ্রান্সিস। বেশ কষ্ট করেই চোখ খুলতে হলো ওকে। চোখের পাতায় নুনের সাদাটে আস্তরণ পড়ে গেছে। মাথার উপরে আকাশটা দেখল। অন্ধকার কেটে যাচ্ছে। অনেক কষ্টে আড়ষ্ট ঘাটটা ফেরালো। দেখল সূর্য উঠেছে। মস্ত বড় থালার মতো টকটকে লাল সূর্য। আস্তে আস্তে সূর্যটা ঢেউয়ের গা লাগিয়ে উঠতে লাগলো। সবটা উঠল না, বড় বিন্দুর মতো একটা অংশ লেগে রইল জলের সঙ্গে। তারপর টুক করে উঠে ওপরে লাল থালাটার সঙ্গে যেন মিশে গেল। সমুদ্রে এই সূর্য ওঠার দৃশ্য ফ্রান্সিসের কাছে খুবই পরিচিত, কিন্তু আজকে এটা নতুন বলে মনে হলো। বড় ভালো লাগলো। নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে ও। ফ্রান্সিস জোরে শ্বাস ফেলল। আহ, কি সুন্দর এই পৃথিবী! বেশ কষ্ট করে শরীরটা টেনে তুলল ফ্রান্সিস। হাতে ভর রেখে একবার চারদিকে তাকালো। ভরসা যদি জাহাজের আর কেউ ওর মতো ভাসতে ভাসতে এখানে এসে উঠে থাকে। কিন্তু বিস্তীর্ণ বালিয়াড়িতে যতদূর চোখ যায় কাউকে দেখতে পেল না। ওদের জাহাজের বোধহয় কেউ বাঁচেনি। জেকবের কথা মনে পড়ল। মনটা বড্ড খারাপ হয়ে গেল। গা থেকে বালি ঝেড়ে ফেলে ফ্রান্সিস উঠে দাঁড়াল। হাঁটু দুটো তখনও কাঁপছে। সোজা হয়ে দাঁড়াতে কষ্ট হচ্ছে। শরীর অসম্ভব দুর্বল। কিন্তু তবু উপায় নেই, চলতে হবে। লোকালয় খুঁজতে হবে, খাবার চাই। কিন্তু মানুষের বসতি কোন দিকে? সূর্যের আলো প্রখর হতে শুরু করেছে। ফ্রান্সিস চোখে হাত দিয়ে রোদ আড়াল করে চারদিকে দেখতে লাগলো। একদিকে শান্ত সমুদ্র, অন্যদিকে শুধু বালি আর বালি। জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই। এই কোথায় এলাম? আর ভেবে কি হবে? ফ্রান্সিস পা টেনে টেনে সেই ধুধু বালির মধ্যে দিয়ে চলতে লাগলো। মাথার ওপর সূর্য উঠে এলো।
কি প্রচণ্ড তেজ সূর্যের আলোর, তৃষ্ণায় জিভ শুকিয়ে আসছে। হু হু করে হাওয়া বইছে, বালি উঠছে, শরীর আর চলছে না, মাথা ঘুরছে। মাথার উপর আগুন ঝরানো সূর্য, বালির দিগন্ত দুলে দুলে উঠছে, শরীর টলছে। তবু হাঁটতে হবে। একবার থেমে পড়লে, বালিতে মুখ গুজে পড়ে গেলে মৃত্যু অনিবার্য। জোরে একটা নিঃশ্বাস নিল ফ্রান্সিস। অসম্ভব, থামা চলবে না। এ কি, মরিচিকা নয় তো? ফ্রান্সিস হাত দিয়ে চোখ দুটো ঘষে নিল। না, ওই তো সবুজের ইশারা। কয়েকটা খেজুর গাছ, হাওয়ায় পাতাগুলো নড়ছে। কাছে আসতেই নজরে পড়ল তাঁবুর সারি, খেজুর গাছে বাঁধা অনেকগুলো ঘোড়া, একটা ছোট্ট জলাশয়। একটা লোক ঘোড়াগুলোকে দানা পানি খাওয়াবার তদারকি করছিল। সেই প্রথম ফ্রান্সিসকে দেখতে পেল। লোকটা প্রথমে অবাক হয়ে তাকিয়েছিল, তারপর তীক্ষ্ণ স্বরে কি একটা কথা বলে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে তাঁবু থেকে অনেকগুলো লোক বেরিয়ে এলো। তাদের গায়ে আরবিদের পোশাক, ঢোলা জোব্বা পরনে, মাথায় বিড়ে বাঁধা সাদা কাপড়, কান পর্যন্ত ঢাকা। ফ্রান্সিসের বুকে আর দম নেই, মুখ দিয়ে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। তখন ফ্রান্সিস শুধু দেখতে পেল লোকগুলোর মধ্যে কারো কারো হাতে খোলা তলোয়ার রোদ্দুরে ঝিকিয়ে উঠছে। আর কিছু দেখতে পেল না ফ্রান্সিস। সব কেমন যেন আবছা হয়ে আসছে। ফ্রান্সিস মুখ থুবড়ে পড়ল বালির ওপর। অনেক লোকের কণ্ঠস্বর কানে এলো। ওরা নিজেদের মধ্যে কী সব যেন বলা বলি করতে করতে এগিয়ে আসছে। তারপর আর কোনো শব্দই ফ্রান্সিসের কানে গেল না। ফ্রান্সিস যখন চোখ মেলল তখন রাত হয়েছে। ওপরের দিকে তাকিয়ে বুঝল এটা তাঁবু। আস্তে আস্তে ওর সব কথা মনে পড়ল। চারদিকে তাকালো। এক কোণে মৃদু আলো জ্বলছে। একটা বিছানার মতো নরম কিছুর ওপর শুয়ে আছে। শরীরটা এখন অনেক ভালো লাগছে। উপাসে কে যেন মৃদুস্বরে কথা বলছে। ফ্রান্সিস পাশ ফিরল। লোকটা তাড়াতাড়ি এসে ওর মুখের ওপর ঝুঁকে পড়ল। লোকটার মুখে দাড়ি, গোঁফ, কপালে একটা গভীর ক্ষতর চিহ্ন, হয়তো তলোয়ারের কোপ। লোকটা হাসল। কে, এখন ভালো লাগছে? মৃদু হেসে ফ্রান্সিস মাথা নাড়ল। খিদে পেয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, তা পেয়েছে। লোকটা দ্রুত পায়ে তাঁবুর বাইরে চলে গেল। ফ্রান্সিস বুঝল এই লোকটাই তার সেবার ভার নিয়েছে। পরের দিন বিকেল পর্যন্ত ফ্রান্সিস প্রায় সারাক্ষণ বিছানাতেই শুয়ে রইল। কপাল কাটা লোকটাই তার দেখাশোনা করল। ফ্রান্সিস ওই লোকটার কাছ থেকে শুধু এইটুকু জানতে পারল যে এরা একদল বেদুইন ব্যবসায়ী। এখান থেকে কিছু দূরেই আমদাদ শহর, এখানকার সুলতানের রাজধানী। ওখানেই যাবে এরা। সারা দিনে এদের দলপতি বার দুয়েক ফ্রান্সিসকে দেখে গেছে। দলপতির দীর্ঘ দেহ, পরনে আরবীয় পোশাক, কোমরে সোনার কাজ করা খাপে লম্বা তলোয়ার। দলপতি বেশ হেসেই কথা বলছিল ফ্রান্সিসের সঙ্গে। ফ্রান্সিসকে তার যে বেশ পছন্দ হয়েছে এটা বোঝা গেল। দলপতির সঙ্গে সবসময়ই একটা লোককে দেখছিল ফ্রান্সিস। মুখে বসন্তের দাগ, কেমন যেন একটা এবড়ো খেবড়ো কঠিন মুখ, ধূর্ত চোখের দৃষ্টি। দেখলেই বোঝা যায় লোকটা নিষ্ঠুর প্রকৃতির। তখন সূর্য ডুবে গেছে, অন্ধকার হয়ে আসছে চারদিকে। ফ্রান্সিস তাঁবু থেকে বেরিয়ে একটা খেজুর গাছের নিচে এসে বসল। জলাশয়ের ওপর একজন বেদুইন একটা তেড়া বেঁকা তারে যন্ত্র বাজিয়ে নাকি সুরে গান করছে। ফ্রান্সিস চুপ করে বসে গান শুনতে লাগলো। হঠাৎ ফ্রান্সিস দেখল দূরে ছায়া ছায়া বালি প্রান্তর দিয়ে কে যেন খুব জোরে ঘোড়া ছুটিয়ে আসছে। লোকটা এলো, তারপর ঘোড়া থেকে নেমেই সোজা দলপতির তাঁবুতে ঢুকে গেল। একটু পরেই দলপতির তাঁবু থেকে কয়েকজনকে বেরিয়ে আসতে দেখা গেল। কয়েকজন আবার ঢুকল। বেশ একটা ব্যস্ততার ভাব। কিছু একটা খবর নিয়ে এসছে লোকটা। ফ্রান্সিসের হঠাৎ মনে হলো ওর পাশেই কে যেন এসে দাঁড়িয়েছে। আরে, সেই কপাল কাটা লোকটা না? ওর জন্য অনেক করেছে, অথচ নাম জানা হয়নি। আরে, বসো বসো। ফ্রান্সিস সরে বসবার জায়গা করে দিল। লোকটাও বসলো। কি কাণ্ড দেখুন তো, আপনার নামটাই জানা হয়নি। ফজল আলী।
সবাই আমাকে ফজল বলেই ডাকে, লোকটা আস্তে আস্তে বলল। এবার কি জিজ্ঞেস করবে ফ্রান্সিস ভেবে পেল না। ফজলই কথাটা বলল। তুমি আমার কপালের দাগটার দিকে অবাক হয়ে তাকিয়েছিলে। ফ্রান্সিস একটু অপ্রস্তুত হলো, বলল, আসলে ওরম দাগ তো বড় একটা দেখা যায় না, আর কিছু না। আমার ভাই তরোয়াল চালিয়েছিল, এটা তারই দাগ। হ্যাঁ, সে কি? হ্যাঁ। ফ্রান্সিস চুপ করে রইল। সেই দিন থেকে তরোয়াল একটা রাখতে হয়, রাখি, কিন্তু আজ পর্যন্ত সেটা খাপ থেকে বের করিনি। এই জাগে। ফজল একটু থেমে বলল, তুমি তো ভাই এখানকার লোক ন বলে মনে হচ্ছে। আগে ঠিকই ধরেছেন, আমি ভাইকিং। ভাইকিং? হ্যাঁ, বাপ রে বাপ, তোমাদের বীরত্বের অনেক কাহিনী আমরা শুনেছি। তাই নাকি? তোমার নাম? ফ্রান্সিস। তো যাচ্ছিলে কোথায়? ফ্রান্সিস একটু ভাবল। সোনার ঘন্টার খোঁজে যাচ্ছিলাম। এইসব কথা বলাটা একটুখানি বিপজ্জনক হবে। তাছাড়া ওসব বললে পাগলও ঠাউরে নিতে পারে। বলল, এই ব্যবসার ফিকিরে। জাহাজডুবি হয়েছিল বুঝি? আগে হ্যাঁ। দুজনের কেউ আর কথা বলল না। ফ্রান্সিস একবার আকাশের দিকে তাকালো। পরিষ্কার আকাশ জুড়ে তারা, কি সুন্দর লাগছে দেখতে। হঠাৎ ফজল চাপা স্বরে বলল, ফ্রান্সিস। কি? যত তাড়াতাড়ি সম্ভব এই দল ছেড়ে পালাও ভাই। কেন? এটা হচ্ছে বেদুইন মরুদস্যুদের দল। সে কি? তুমিও তো এই দলেরই? উপায় নেই ভাই, একবার এই দস্যু দলে ঢুকলে পালিয়ে যাওয়ার পথ সব বন্ধ। কেন? এই তল্লাটে সব শহরে, বাজারে, মরুদ্যানে এদের চর রয়েছে। তোমাকে ঠিক খুঁজে বার করবে, তারপর তারপর খুন করবে। বুঝতেই তো পারছ। কিন্তু ফ্রান্সিসের সংশয় যেতে চায় না। বলল, সর্দারকে তো ভালো লোক বলেই মনে হলো। তা ঠিক, কিন্তু সর্দারকে চালায় কাসেম। কাসেমকে দেখেছ তো? সবসময় সর্দারের সঙ্গে থাকে। হ্যাঁ, দেখেছি। বিভৎস দেখতে। হ্যাঁ, যেমন চেহারা তেমনি স্বভাব। ওর মতো সাংঘাতিক মানুষ আমি জীবনে দেখিনি। কাসেমকে দেখে আমারও তাই মনে হলো। কালকেই দেখতে পাবে কাসেমের নিষ্ঠুরতার নমুনা। মানে? আজকে শেষ রাত্রিরে আমরা বেরোবো। গুপ্তচর খবর নিয়ে এসেছে এই মাত্র। মস্ত বড় একটা ক্যারাভ্যান এখান থেকে মাইল 5 দূর দিয়ে যাবে। ক্যারাভ্যান? হ্যাঁ, ব্যবসায়ীদের ক্যারাভ্যান। দামি দামি মালপত্র নিয়ে যাচ্ছে। তাছাড়া মোহর, সোনার গয়নাগাটি এসব তো রয়েইছে। ক্যারাভ্যানে তো শুধু ব্যবসায়ীরাই যায় না, অন্য লোকেরাও যায় তাদের পরিবারের লোকজন নিয়ে। দল বেঁধে গেলে ভয়টা কম। তোমরা ক্যারাভ্যান লুট করবে? সর্দারের হুকুম। কথাটা বলেই ফজল গলা চড়িয়ে অন্য কথা বলতে শুরু করলো। শুনেছি তোমাদের দেশে নাকি বরফ পড়ে। আমরা আবার বরফ টরফ কোনোদিন দেখিনি। ফ্রান্সিস কি বলবে বুঝে উঠতে পারল না, তবে অনুমান করল কাউকে দেখেই ফজল অন্যরকম কথা বলতে শুরু করেছে। আর চোখে তাকিয়ে দেখলো খেজুর গাছের আড়াল থেকে কে যেন বেরিয়ে এলো। কাসেম। কাসেম গম্ভীর গলায় বলল, ফজল, শেষ রাত্রিরে বেরোতে হবে, ঘুমিয়ে নাও, গে যাও। হ্যাঁ, এই যাচ্ছি। ফজল তাড়াতাড়ি উঠে পড়ল। চলে যেতে যেতে গলা চড়িয়ে বলল, তাহলে ওই কথাই রইল, তুমি ওখান থেকে বরফ চালান দেবে, বদলে আমি এখান থেকে বালি চালান দেবো, কি? হ্যাঁ? কাসেম এবার কুৎসিত মুখে হাসল। এই সাদা ভিনদেশি, তুইও যাবি সঙ্গে? ফ্রান্সিসের সর্বাঙ্গ যেন জ্বলে গেল। কথা বলার এটা একটা ভঙ্গি, কিন্তু চুপ করে রইল। শরীর এখন দুর্বল, এখন আশ্রয়ের প্রয়োজন ভীষণ। চটাচটি করলে নিজেরই ক্ষতি। সময় আসুক, অপমানের শোধ ঠিক তুলবে। ফ্রান্সিস কোনো কথা না বলে উঠে দাঁড়িয়ে নিজের তাঁবুর দিকে পা বাড়ালো।
পেছনে শুনল কাসেমের বীভৎস হাসি। ও শাহজাদার গোসা হয়েছে বুঝি, হ্যাঁ? মরুদস্যুর দল ঘোড়ায় চড়ে চলেছে। শেষ রাত্রির আকাশটা কেমন ঘোলাটে, তারাগুলো অস্পষ্ট। একটা ঠান্ডা শিরশিরে হাওয়া বইছে। ফ্রান্সিস উটের লোমের কম্বল কান অবধি তুলে দিল। কোমরে নতুন তরোয়ালটার খাপটায় হাত দিল একবার। বালিতে ঘোড়ার খুরের অস্পষ্ট শব্দ, ঘোড়ার শ্বাস ফেলার শব্দ, মাঝে মাঝে ঘোড়ার ডাক। মরুদস্যুর দল ছুটে চলেছে। কাসেমের চিৎকার শোনা গেল, জোরে জোরে, আরো জোরে। ফ্রান্সিস ঘোড়ার রাশ অনেকটা আলগা করে দিল। ঘোড়ার পেটে পা ঠুকল। সকলেই ঘোড়ার চলার গতি বাড়িয়ে দিল। পূবের আকাশটা লাল হয়ে উঠেছে। একটু পরেই লাল টকটকে সূর্য উঠল। তারপর নরম রোদ ছড়িয়ে পড়ল ধুধু বালির প্রান্তরে। সেই আলোয় হঠাৎ দূরে দেখা গেল একটা আঁকা বাঁকা সচল রেখা। ক্যারাভ্যান চলছে। কাসেমের উল্লসিত উচ্চস্বর শোনা গেল, আরো জোরে। বিদ্যুৎ গতিতে ধুলো ঝড় তুলে মরুদস্যুর দল ছুটল ক্যারাভ্যান লক্ষ্য করে। একটু পরেই দেখা গেল ক্যারাভ্যানের আঁকা বাঁকা রেখাটা ভেঙে গেল। ওরা মরুদস্যুর লোকেদের দেখতে পেয়েছে। যে যেদিকে পারছে ছুটছে, কিন্তু মালপত্র আর সোয়ারি পিঠে নিয়ে উটগুলো আর কত জোরে ছুটবে। কিছুক্ষণের মধ্যেই মরুদস্যুর দল ওদের দুদিক থেকে ঘিরে ধরল। সকালের আকাশটা ভরে উঠল নারী আর শিশুদের ভয়ার্ত চিৎকারে। শুরু হলো খণ্ডযুদ্ধ। ক্যারাভ্যানের ব্যবসায়ীরা কিছু ভাড়া করা পাহারাদার নিয়ে যাচ্ছিল সঙ্গে। তাদের সঙ্গে লড়াই শুরু হলো প্রথমে। উটের পিঠে কাপড়ের ঢাকনা দেওয়া ছইগুলো থেকে ভেসে আসতে লাগলো ভয়ার্ত কান্নার চিৎকার। কিন্তু সেদিকে কারো কোনো কান নেই। সকালের আলোয় ঝিকিয়ে উঠতে লাগলো তলোয়ারের ফলা। তারপর তরোয়ালের সঙ্গে তরোয়ালের ঠোকাঠুকি, মুমূর্ষুদের চিৎকানি, গোঙানি। ফ্রান্সিস একপাশে ঘোড়াটা দাঁড় করিয়ে যুদ্ধ দেখছিল। কিছুক্ষণের মধ্যে ক্যারাভ্যানের প্রহরীরা প্রায় সবাই বালির ওপর এসে লুটিয়ে পড়ল। এমন সময় ব্যবসায়ীদের মধ্যে থেকে আরও কয়েকজন তরোয়াল হাতে এগিয়ে এলো। ফ্রান্সিস অবাক হয়ে দেখল তার মধ্যে একটি কিশোর ছেলে। ছেলেটি অদ্ভুত দক্ষতার সঙ্গে তরোয়াল চালাতে লাগল। 5-6 জন মরুদস্যু ওকে ঘিরে ধরল, কিন্তু ছেলেটির ধারে কাছেও ঘেঁষতে পারছে না কেউ। ছেলেটির তরোয়াল চালানোর নিপুণ ভঙ্গি আর দুর্জয় সাহস দেখে ফ্রান্সিস মনে মনে তার তারিফ না করে পারল না। যারা ওকে ঘিরে ধরেছিল তাদেরই 2 জন রক্তাক্ত শরীরে পালিয়ে এলো। ছেলেটি তখনও অক্ষত, সবিক্রমে তরোয়াল চালাচ্ছে। কিশোর ছেলেটিকে দেখে ফ্রান্সিসের মনে পড়ল নিজের ছোট ভাইটির কথা। তার ভাইটিও এমনি তেজি, এমনি নির্ভীক। এবার 8-10 জন মরুদস্যু ছেলেটিকে ঘিরে ধরল, কিন্তু ছেলেটির প্রত্যুৎপন্ন মতিত্বের কাছে ওদের বারবার হার স্বীকার করতে হলো। হঠাৎ দেখা গেল কাসেম ছেলেটির দিকে এগিয়ে যাচ্ছে। ফ্রান্সিস বুঝল কাসেমের নিশ্চয়ই কোনো কুমতলব আছে। লড়াই তখন শেষ। ক্যারাভ্যানের দলের মাত্র কয়েকজন পুরুষ তখনও কোনো মতে টিকে আছে। বাকি সবাই মৃত, নয়তো মারাত্মকভাবে আহত হয়েছে। রয়েছে শুধু নারী আর শিশুরা। কাজেই লুটতরাজ চালাতে এখন আর কোনো বাধাই নেই। কিন্তু কাসেমের মতলব বোধহয় কাউকেই বেঁচে থাকতে দেবে না। ফ্রান্সিস ঘোড়াটা চালিয়ে নিয়ে একটু এগিয়ে গিয়ে দাঁড়ালো। কাসেম তককে তককে রইল। ছেলেটি তখন ঘোড়ার মুখ উল্টো দিকে ফিরিয়ে অন্য দস্যু কটার সঙ্গে লড়াই চালাতে লাগলো। কাসেম যেন এই সুযোগের অপেক্ষাতেই ছিল। সে নিচু হয়ে ছেলেটির ঘোড়ার পেটের দিকে জিনের চামড়াটায় তরোয়াল চালালো। জিনটা কেটে 2 টুকরো হয়ে গেল। ছেলেটির জিন শুদ্ধ হুড়মুড় করে গড়িয়ে বালির উপর পড়ে গেল। ঘোড়ার গা থেকে রক্ত ছিটকে লাগলো ওর সর্বাঙ্গে। ছেলেটি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। কাসেম অট্টহাসি হেসে উঠল। ওর কুৎসিত মুখটা আরও বিভৎস হয়ে উঠল। এবার অন্য দস্যুগুলো ঘোড়া নিয়ে ঝাঁপিয়ে পড়তে গেল, কিন্তু কাসেমের ইঙ্গিতে থেমে গেল। ফ্রান্সিস বুঝল কাসেমের নিশ্চয়ই কোনো সাংঘাতিক অভিসন্ধি আছে। ঠিক তাই কাসেম নিজের ঘোড়াটাকে ছেলেটার কাছে নিয়ে গেল। ছেলেটি তৎক্ষণাৎ তরোয়াল উঁচিয়ে দাঁড়ালো। ছেলেটির সর্বাঙ্গে রক্তের ছোপ। সে বেশ ক্লান্ত, এটাও বেশ বোঝা যাচ্ছে, কিন্তু মুখ দৃঢ় প্রতিজ্ঞ। কাসেম নিচু হয়ে তলোয়ারের ডগায় বালি তুলে ছেলেটির চোখে মুখে ছিটোতে লাগলো। দস্যু দলের মধ্যে হাসির ধুম পড়ে গেল। ওরা ছেলেটিকে চারদিক থেকে ঘিরে মজা দেখতে লাগলো।
একসময় অনেকটা বালি ছেলেটির চোখে ঢুকে পড়ল। সে বাঁ হাতে চোখ রগড়াতে লাগলো, কিন্তু হাতে তরোয়াল ফেলল না। ঠিক তখনই বালিতে প্রায় অন্ধ ছেলেটির মাথা লক্ষ্য করে কাসেম তরোয়াল তুলল। ফ্রান্সিস আর সহ্য করতে পারল না। বিদ্যুৎ বেগে ঘোড়াটাকে কাসেমের সামনে নিয়ে এলো। কাসেম কিছু বোঝবার আগেই কাসেমের উদ্ধত তলোয়ারটায় আঘাত করল। আগুনের ফুলকি ছুটল। বেকায়দায় তরোয়াল চালিয়েছিল ফ্রান্সিস, তাই মুঠো আলগা হয়ে ওর তরোয়ালটা ছিটকে পড়ে গেল। কাসেম তীব্র দৃষ্টিতে ফ্রান্সিসের দিকে তাকালো, তারপর দাঁতে দাঁত ঘষে গর্জন করে উঠল, কাফের! তারপরেই ছুটল ফ্রান্সিসের দিকে। ফ্রান্সিস বিপদ গুনল। কাসেম তরোয়াল উঁচিয়ে আসছে। ফ্রান্সিসের সাধ্য নেই যে খালি হাতে ওকে বাধা দেয়। ফ্রান্সিস! চাপা স্বরে কে যেন ডাকলো। ফ্রান্সিস ঘুরে তাকালো। ফাজালও তরোয়ালটা এগিয়ে দিল। তরোয়ালটা হাতে পেয়েই ফ্রান্সিস কাসেমের প্রথম আঘাতটা সামলাল। কাসেম আবার তরোয়াল তুলল। ঠিক তখনই সর্দারের বজ্র নির্ঘোষ কণ্ঠস্বর শোনা গেল, কাসেম, ভুলে যেও না আমরা লুট করতে এসেছি। কাসেম উদ্যত তরবারি নামাল। শিকার হাতছাড়া হয়ে গেল। দুজনে কি যেন একটা কথা বলল। কাসেম তরোয়াল উঁচিয়ে ক্যারাভ্যানের দিকে ইঙ্গিত করল। কি হয় দেখবার জন্য মরুদস্যুরা এতক্ষণ একটু চুপ করে অপেক্ষা করছিল। সেই স্তব্ধতা খান খান হয়ে ভেঙে গেল তাদের চিৎকারে। সবাই চিৎকার করতে করতে ছুটল ক্যারাভ্যানের দিকে। তারপর পৈশাচিক উল্লাসে ওরা ঝাঁপিয়ে পড়ল ক্যারাভ্যানের উপর। আবার আত্মচিৎকার, কান্নার রোল উঠল। অবাধ লুটতরাজ চলল। এবার ফেরার পালা। ইতস্তত বিক্ষিপ্ত মৃতদেহগুলোর ওপর দিয়েই দস্যুর দল ঘোড়া ছোটাল। ফ্রান্সিস অতটা অমানুষ হতে পারল না। অন্য দিক দিয়ে ঘুরে যেতে লাগল। হঠাৎ দেখল সেই ছেলেটি মাটিতে হাঁটু গেড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ফ্রান্সিস একবার ভাবল নেমে গিয়ে ওকে সান্ত্বনা দেয়, কিন্তু উপায় নেই। মরুদস্যের দল অনেকটা এগিয়ে গেছে। ফ্রান্সিস ঘোড়া ছুটিয়ে দলের সঙ্গে এসে মিশল। ওরা যখন সেই মরুদ্যানে ফিরে এলো, তখন সূর্য মাথার ওপরে। চারিদিকে বালির ওপর দিয়ে আগুনের হলকা ছুটছে যেন। বিকেলে খেজুর গাছটার তলায় ফজলের সঙ্গে দেখা হলো। ফজল বলল, অতগুলো লোকের প্রাণ বাঁচালে তুমি ভাই। কেন? তোমার কাছে বাধা পেয়েই তো কাসেম আর এগোতে সাহস করেনি। না হলে কি করতো? আরে মেরে ফেলতো সব কটাকে। সে কি? মেয়েরা, বাচ্চাগুলো? আরে ওরা তো নিরপরাধ। কাসেমের নিষ্ঠুরতার পরিমাণ করতে পারবে না। জাহান্নামেও ওর ঠাঁই হবে না। ও কিন্তু তোমাকে সহজে ছাড়বে না, একটু সাবধানে থেকো। ও আবার আমার কি করবে? জানো না তো ভাই, দলের কেউ ওকে ঘাঁটাতে সাহস করে না, এমনকি সর্দারও না। হঠাৎ পেছনে কাকে দেখে ফজল থেমে গেল। কাসেম নয়, দস্যু দলের আর একজন। কাছে এসে ফ্রান্সিসকে ডাকলো, এই ভিনদেশি, তোমাকে সর্দার এত্তেলা পাঠিয়েছে। চলো। ফ্রান্সিস উঠে দাঁড়ালো। তারপর লোকটার সঙ্গে তাঁবুর দিকে চলল। একটা মোটা তাকিয়া ঠেস দিয়ে আধশোয়া অবস্থায় সর্দার রূপোর গড়গড়ায় তামাক খাচ্ছিল। ফ্রান্সিস গিয়ে দাঁড়াতে নল মুখ থেকে না তুলে ইঙ্গিতে তাকে বসতে বলল। জাজিম পাতা ফরাসের ওপর বসতে গিয়ে ফ্রান্সিস দেখল কাসেমও এক পাশে বসে আছে। কাসেম তীব্র দৃষ্টিতে ফ্রান্সিসের দিকে একবার তাকালো। পরক্ষণেই যেন প্রচণ্ড ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল। এতক্ষণ সর্দার কেশে নিয়ে ডাকল, ফ্রান্সিস। বলুন। তুমি বিদেশি, আমাদের রীতিনীতি তোমার জানবার কথা নয়। তুমি আজকে যা করেছ, অন্য কেউ হলে তাকে এতক্ষণে বালিতে পুঁতে ফেলা হতো। ফ্রান্সিস চুপ করে রইল। সর্দার বলল, কাসেম, তুমি ওর সঙ্গে লড়তে রাজি আছো? কাসেম সঙ্গে সঙ্গে খাপ থেকে এক টানে তরোয়ালটা বের করে নিল। এক্ষুনি। সর্দার ফ্রান্সিসের দিকে তাকালো। তুমি? আমি রাজি। সর্দার গড়গড়ার নলটা মুখে দিল, কয়েকবার টানল, তারপর বলল, রাত্রিরে তোমাকে ডেকে পাঠানো হবে, তৈরি হয়ে আসবে।
বালিতে কয়েকটা মশাল পুঁতে রাখা হয়েছে। চারদিকে ভিড় করে দাঁড়িয়েছে মরুদস্যু দলের লোকেরা। পরিষ্কার আকাশে লক্ষ তারার ভিড়। অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে বালিতে ফুটফুটে চাঁদের আলো। ফ্রান্সিসকে আসতে দেখে মরুদস্যু দলের ভিড়ের মধ্যে গুঞ্জন উঠল। ওরা ভিড় সরিয়ে পথ করে দিল। ফ্রান্সিস সহজ ভঙ্গিতে ভিড়ের মাঝখানকার ফাঁকা জায়গাটা এসে দাঁড়ালো। একদিকে শামিয়ানা টাঙানো হয়েছে, তার নিচে সর্দার বসে। সেদিকে দাঁড়িয়ে আছে কাসেম, হাতে খোলা তরোয়ালে মশালের আলো পড়ে চকচক করছে। মশালের আলো কাঁপছে তার টকটকে লাল আলখাল্লায়। ওকে দেখতে আরও বিভৎস লাগছে। ফ্রান্সিস তখনও খাপ থেকে তলোয়ার খোলেনি। ফজলকে ডেকে সর্দার কি যেন বলল। ফজল কাসেমকে ফাঁকা জায়গার মাঝখানে এগিয়ে আসতে বলল। ফ্রান্সিসকেও ডাকল। ফ্রান্সিস এইবার তলোয়ার খুলল। তারপর পায়ে পায়ে এগিয়ে কাসেমের মুখোমুখি দাঁড়ালো। সর্দার হাততালি দিয়ে কি একটা ইঙ্গিত করতেই কাসেম তলোয়ার উঁচিয়ে ফ্রান্সিসের ওপর ঝাঁপিয়ে পড়ল। ফ্রান্সিস এই অতর্কিত আক্রমণে প্রথমে হকচকিয়ে গেল। কাসেমের তরোয়ালের আঘাত ঠেকালো বটে, কিন্তু টাল সামলাতে না পেরে বালির ওপর বসে পড়ল। ভিড়ের মধ্যে থেকে হাসির হররা উঠল। আবার কাসেম তরোয়াল চালালো। এবারও একই ভঙ্গিতে ফ্রান্সিস কাসেমের তরোয়ালের ঘা থেকে আত্মরক্ষা করল। তারপর নিজেই এগিয়ে গিয়ে কাসেমকে লক্ষ্য করে তরোয়াল চালালো। শুরু হলো দুজনের লড়াই। বিদ্যুৎ গতিতে দুজনের তরোয়াল ঘুরছে। মশালের কাপা কাপা আলোয় চকচক করছে তরোয়ালের ফলা। ঠং ঠং ধাতব শব্দ উঠছে তরোয়ালের ঠোকাঠুকিতে। রুদ্ধ নিঃশ্বাসে মরুদস্যুর দল দেখতে লাগলো এই তরোয়ালের লড়াই। কেউ কম যায় না। দুজনেরই ঘন ঘন শ্বাস পড়তে লাগলো। কপালে ঘামে রেখা ফুটে উঠল। হঠাৎ ফ্রান্সিসের একটা প্রচণ্ড আঘাত সামলাতে না পেরে বালিতে কাসেমের পা সরে গেল। কাসেম কাত হয়ে পড়ে গেল। ফ্রান্সিস কিন্তু এই সুযোগ ছাড়ল না। দেহের সমস্ত শক্তি দিয়ে তরোয়াল চালালো। কাসেম মরিয়া হয়ে সে আঘাত ফেরালো, কিন্তু মুঠো আলগা হয়ে তরোয়াল ছিটকে পড়ল একটু দূরে। কাসেম চিত হয়ে বাড়িতে পড়ে গেল। ফ্রান্সিস তরোয়াল নামিয়ে কাসেমের দিকে তাকালো। কাসেমের চোখে মুখে মৃত্যুভীতি। মুখ হাঁ করে সে নিঃশ্বাস নিচ্ছে। ফ্রান্সিসও হাঁপাচ্ছে। ফ্রান্সিস তরোয়ালের ছুচলো ডগাটা কাসেমের লাল আলখাল্লায় বিঁধিয়ে একটা টান দিল। লাল আলখাল্লাটা দুফালি হয়ে গেল। বুকের অনেকখানি জায়গা কেটেও গেল। রক্তে ভিজে উঠল আলখাল্লাটা। মরুদস্যুদের মধ্যে গুঞ্জন ধ্বনি উঠল। কোনো দিকে না তাকিয়ে ফ্রান্সিস চলল সর্দারের কাছে। ও তো জানে এরকম দুজনের মধ্যে তরোয়ালের লড়াইয়ের ক্ষেত্রে বেদুইনদের রীতি কি। সর্দার যা বলবে তাই সে করবে। ফ্রান্সিস! ফজলের অস্পষ্ট সতর্ক কণ্ঠস্বর শুনে ফ্রান্সিস ঘুরে দাঁড়ালো। খোলা গা, উদ্যত তরোয়াল হাতে কাসেম ছুটে আসছে। ঠিক ওর মাথার ওপর কাসেমের তরোয়াল। পলকমাত্র সময় হাতে ফ্রান্সিস উবু হয়ে মাটিতে বসে পড়ল। কাসেমের তরোয়াল নামল। বাঁ কাঁধে একটা তীব্র যন্ত্রণা। তরোয়ালের ঘা লক্ষ্যভ্রষ্ট হয়ে ফ্রান্সিসের কাঁধ ছুঁয়ে গেছে। গল গল করে রক্ত বেরোতে লাগলো কাঁধ থেকে। রক্ত দেখে ফ্রান্সিসের মাথায় খুন চেপে গেল। কাপুরুষ! ফ্রান্সিস উঠে দাঁড়িয়ে আর এক মুহূর্ত দেরি করল না। উন্মত্তের মতো ঝাঁপিয়ে পড়ল কাসেমের ওপর। কাঁধের যন্ত্রণা উপেক্ষা করে আঘাতের পর আঘাত হানল। কাসেম সেই তীব্র আক্রমণের সামনে অসহায় হয়ে পড়ল। পিছিয়ে যেতে যেতে কোনো রকমে আত্মরক্ষা করতে লাগলো, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারল না সেই আক্রমণের মুখে। তার হাত অবশ হয়ে এলো। তার উপরেও কয়েকবার আঘাত হেনে সুযোগ বুঝে ফ্রান্সিস বিদ্যুৎ বেগে তরোয়াল চালালো কাসেমের বুক লক্ষ্য করে। কাসেমের গলা দিয়ে শুধু একটা কাতর ধ্বনি উঠল। পরক্ষণে সে বালির ওপর লুটিয়ে পড়ল। বুকে বেঁধা তরোয়ালটা টেনে খোলবার চেষ্টা করতে লাগলো। তারপর তার শরীরটা স্থির হয়ে গেল। ফ্রান্সিস বালিতে হাঁটু গেড়ে বসে তখনও হাঁপাচ্ছে। তরোয়াল যুদ্ধের এই ফলাফল দস্যু দলের কেউই আশা করেন, কারণ এর আগে কাসেমের সঙ্গে তরোয়ালের যুদ্ধে হেরে গিয়ে অনেককেই তারা মৃত্যুবরণ করতে দেখেছে। তরোয়াল যুদ্ধে কাসেম ছিল অজেয়। সেই কাসেম আজ একজন ভিনদেশীর কাছে শুধু হার স্বীকার করা নয়, একেবারে মৃত্যুবরণ করবে, এটা যেন কেউ কল্পনাও করতে পারেনি। দস্যু দলে কাসেমের অনুগামীর সংখ্যা কম ছিল না। তারা দল বেঁধে খোলা তরোয়াল হাতে ছুটে এলো। ফ্রান্সিসকে ঘিরে ধরল তারা, কিন্তু ফ্রান্সিসকে আক্রমণ করবার আগেই সর্দার উঠে দাঁড়িয়ে হাত তুলে সবাইকে থামতে ইঙ্গিত করল। তারপর ধীর পায়ে নিজের তাঁবুতে ফিরে গেল।
কাঁধের যন্ত্রণাটা অনেকখানি কমেছে। একটু আগে সর্দার একজন লোক পাঠিয়েছিল। এই দলে হেকিমের কাজ করে লোকটা। কি একটা কালো আঠার মতন ওষুধ ক্ষতস্থানে লাগিয়ে ন্যাকড়া দিয়ে বেঁধে দিল। রক্ত পড়া বন্ধ হলো। একটু পরে ব্যথাটাও কমতে শুরু করলো। কিন্তু ফ্রান্সিসের চোখে ঘুম নেই। অনেক রাত পর্যন্ত ও জেগে রইল। দেশ ছেড়েছে কতদিন হয়ে গেল। তারপর জাহাজের নাবিকের জীবন, বন্ধু জেকব, জাহাজ ডুবি, সোনার ঘণ্টার ঢং ঢং শব্দ, আর আজ কোথায় এসে পড়েছে। না, এখান থেকে পালাতে হবে। ছেলেবেলা থেকে যে সোনার ঘণ্টার স্বপ্ন ও দেখেছে তার হদিশ পেতেই হবে। ভাবতে ভাবতে কখন একসময় সে ঘুমিয়ে পড়ল। হঠাৎ একটা আর্ত চিৎকারে ফ্রান্সিসের ঘুম ভেঙে গেল। কে যেন উচ্চস্বরে কেঁদে উঠল, কাকুতি মিনতি করতে লাগলো। ফ্রান্সিস কান পেতে রইল। আবার চিৎকার। ফ্রান্সিস দ্রুত পায়ে তাঁবুর বাইরে এসে দাঁড়ালো। ভোর হয় হয়, সূর্য উঠতে আর দেরি নেই। আবছা আলোয় ফ্রান্সিস দেখল 4-5 ঘোড়সাওয়ার দস্যু কাকে যেন দড়িতে হাত বেঁধে বালির উপর দিয়ে হাঁটিয়ে নিয়ে চলেছে। লোকটা হাতে বাঁধা দড়িটা টানছে, কাকুতি মিনতি করছে। ফ্রান্সিস এই আবছা আলোতেও চিনল লোকটা আর কেউ নয়, ফজল। কিন্তু ফজলকে ওরা কোথায় নিয়ে চলেছে? হঠাৎ ঘোড়াগুলো ছুটতে শুরু করলো। ফজল বালির ওপর মুখ থুবড়ে পড়ল। পৈশাচিক আনন্দে ওরা ফজলকে বালির উপর দিয়ে হিঁচড়ে নিয়ে চলল। ফ্রান্সিস বুঝতে পারল ফজল ওকে সাহায্য করেছে, প্রাণে বাঁচিয়েছে। সেই অপরাধের শাস্তিটা আজ ওকে পেতে হচ্ছে। ও আর দাঁড়ালো না। যে করেই হোক ফজলকে বাঁচাতে হবে। তাঁবুতে ফিরে এসে পোশাক পরে নিল, কোমরে তরোয়াল বাঁধল। তারপর নিঃসারে খেজুর গাছে বাঁধা ঘোড়াটাকে খুলে হাঁটিয়ে নিয়ে চলল। নিজে চলল ঘোড়াটার আড়ালে। জলাশয়ের ওপাশ দিয়ে কিছুটা এগোতেই একটা উঁচু বালিয়াড়ির পেছনে মরুদ্যানটা আড়াল পড়তে ঘোড়ার পিঠে উঠে বালি উড়িয়ে ঘোড়া ছোটালো। সূর্য উঠল। সকালের রোদে তেজ কম, তাই ফ্রান্সিসের পরিশ্রম হচ্ছিল কম। বেশি দূর যেতে হলো না। ফ্রান্সিস দেখল একটা নিঃসঙ্গী খেজুর গাছে ফজলের হাত বাঁধা, দড়িটার একটা কোণা বাঁধা রয়েছে, আর ফজলকে ওরা টেনে নিয়ে যাচ্ছে। ফজলের হাত বাঁধা, পা ছুঁড়ে নানাভাবে ও বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওদের সঙ্গেও পারবে কেন? ফ্রান্সিস ঘোড়া চুটিয়ে সেই দস্যুগুলোর কাছাকাছি আসতেই সমস্ত ব্যাপারটা বুঝতে পারল। ও শিউরে উঠল। কি সাংঘাতিক! ফজলকে ওরা চোরাবালিতে ঠেলে ফেলে দিতে চাইছে। চোরাবালিতে আটকে গেলেই গাছের সঙ্গে বাঁধা ফজলের হাতের দড়িটা কেটে দেবে। ফ্রান্সিসের অনুমানই সত্যি হলো। ফজলের একটা মর্মান্তিক চিৎকার ওর কানে এলো। দেখল ফজলকে ওরা চোরাবালিতে ঠেলে দিয়েছে। ফজল প্রাণপণ শক্তিতে গাছের সঙ্গে বাঁধা দড়িটা টেনে ধরে চোরাবালি থেকে উঠে আসবার চেষ্টা করছে। এমন সময় একজন দস্যু মাথার ওপর তরোয়াল তুলল দড়িটা কাটবার জন্য। এক মুহূর্ত, দড়িটা কেটে গেলে ফজল চোরাবালির অতল গর্ভে তলিয়ে যাবে। ওর চিহ্ন মাত্র খুঁজে পাওয়া যাবে না। ফ্রান্সিস উল্কার বেগে ঘোড়া ছোটালো। তারপর চলন্ত ঘোড়া থেকে লাফ দিয়ে সেই দস্যুটার ওপর ঝাঁপিয়ে পড়ল। দড়ি আর কাটা হলো না। ফ্রান্সিস উঠে দাঁড়িয়ে আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। ছুটে গিয়ে দড়িটা ধরে প্রাণপণে টানতে লাগলো। শুধু ডান হাতেই তাকে টানতে হচ্ছিল, কারণ বাঁ হাতটা তখনও প্রায় অবশ হয়ে আছে। 2-3টে হ্যাঁচকা টান মারতেই ফজল চোরাবালির গহ্বর থেকে শক্ত বালিতে উঠে এলো, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারল না। বালিতে শুয়ে পড়ল। এতক্ষণের শারীরিক নির্যাতন, তার উপরেই মৃত্যুর বিভীষিকা, এই সব কিছু তার দেহ মনের শেষ শক্তিটুকু শুষে নিয়েছিল। এত অল্প সময়ের মধ্যে এত কাণ্ড ঘটে গেল যে দস্যুর দল কী করবে বুঝে উঠতে পারল না। ফজলকে চোরাবালি থেকে উঠে আসতে দেখে ওদের টনক নড়ল। এবার ফ্রান্সিসকে তারা ঘিরে ধরল। ফ্রান্সিস একবার চারদিক থেকে ঘিরে ধরা দস্যুদের মুখের দিকে তাকালো। তারপর চিৎকার করে বলল, ফজল আমার প্রাণ বাঁচিয়েছে। যে ওর গায়ে হাত দেবে আমি তাকে 2 টুকরো করে ফেলব। ফ্রান্সিসের সেই ক্রোধোন্মত্ত চেহারা দেখে দস্যুর দল বেশ ঘাবড়ে গেল। এটা যে ফ্রান্সিসের শূন্য আস্ফালন নয় সেটা ওরা বুঝল। গত রাত্রে তার প্রমাণও পেয়েছে ওরা। কাজে ফ্রান্সিসকে কেউ ঘাঁটাতে সাহস করল না। নিজেদের মধ্যে ওরা কি যেন বলা বলি করল। তারপর ঘোড়া ছোটালো সেই মরুদ্যানের দিকে। যতক্ষণ ওদের দেখা গেল ফ্রান্সিস তাকিয়ে রইল। তারপর দ্রুত পায়ে ফজলের কাছে এলো।
জলের পাত্রটা খুলে ফজলের চোখে মুখে জল ছিটিয়ে দিল। ফজল দু একবার চোখ পিটপিট করে ভালোভাবে তাকালো, মুখ হাঁ করে জল খেতে চাইল। ফ্রান্সিস ওর মুখে আস্তে আস্তে জল ঢেলে দিতে লাগলো। জল খেয়ে ফজল যেন একটু সুস্থ হলো। ফ্রান্সিস ওর হাতের দড়িটা কেটে দিল, তারপর ডাকলো, ফজল। ফজল ম্লান হাসল। ফ্রান্সিস বলল, চলো, ঘোড়ায় বসতে পারবে তো? ফজল মাথা নেড়ে সম্মতি জানালো। ফ্রান্সিস ওকে ধরে ধরে কোনো রকমের ঠেলে ঠুলে ঘোড়ার ওপর বসিয়ে দিল। তারপর নিজে লাফিয়ে উঠে পেছনে বসল। আর সময় নষ্ট না করে ঘোড়া ছোটালো। এই জায়গাটা ছেড়ে পালাতে হবে। বলা যায় না, হয়তো দলে ভারী হয়ে ওরা এখানে আবার ফেরত আসতে পারে। হলোও তাই। ফ্রান্সিস পেছন দিকে ফিরল, দেখল বালির দিগন্ত রেখায় কালো বিন্দুর মতো কালো ঘোড়সওয়ার দস্যুর দল ছুটে আসছে। ফজল এতক্ষণে যেন গায়ে জোর পেল। ও একবার ফ্রান্সিসের দিকে তাকিয়ে ম্লান হাসল। তুমি আমার প্রাণে বাঁচালে ভাই। ফ্রান্সিস বলল, এখনো আমাদের প্রাণের ভয় যায়নি ভাই ফজল। কেন? পেছনে তাকিয়ে দেখো। ফজল ফিরে তাকালো। ধুলো উড়িয়ে দুরন্ত বেগে ছুটে আসছে মরুদস্যুর দল। একে অসুস্থ ফজলকে ধরে রাখতে হচ্ছে, তার ওপর কাঁধের কাটা জায়গাটার যন্ত্রণা। ফ্রান্সিস খুব জোরে ঘোড়া ছোটাতেও পারছিল না। ক্রমেই মরুদস্যুদের সঙ্গে তাদের ব্যবধান কমে আসছিল। ফ্রান্সিস, ফজল ডাকলো, সামনের ওই যে পাহাড়ের মতো একটা বালির ঢিবি দেখছো? হ্যাঁ, ওই ঢিবিটার ওপাশেই একটা মরুদ্যান আছে। ওখানেই যাবে? না না, ওই ঢিবিটার আড়ালে আড়ালে আমরা ডান দিকে বাঁক নেব, কিন্তু এছাড়া বাঁচবার কোনো পথ নেই। ওরা ধরেই নেবে যে আমরা নিশ্চয়ই ওই মরুদ্যানে আশ্রয় নেব, কারণ আমরা দুজনেই অসুস্থ, বেশি দূর যেতে পারবো না। তা ঠিক। আমাদের আশ্রয়ের জন্য অন্য কোথাও যেতে হবে ভাই। কোথায় যাবে সেটা বলো। ডান দিকে মাইল কয়েক গেলেই আমদাদ শহর। একবার ওই শহরে ঢুকতে পারলে তোমার আর কোনো ভয় নেই। কেন? ওরা অনেকেই দাগি দস্যু, সুলতানের সৈন্যরা চিনে ফেলবে, এই জন্য ওরা আমদাদ শহরে ঢুকবে না। কিন্তু তুমি? আমি আর কোথাও আস্তানা খুঁজে নেবক্ষণ। কথা বলতে বলতে ওরা পাহাড়ের মতো উঁচু বালির ঢিবিটার আড়াল দিয়ে ঘোড়া ছোটালো। অনেক দূর পর্যন্ত আড়াল পেল ওরা। একসময় ঢিবিটা শেষ হয়ে গেল। সামনে অনেক দূরে দেখা গেল হলদে সাদা রঙের লম্বা প্রাচীর। ফজল বলল, এই হচ্ছে আমদাদ শহর। আর ভয় নেই। ফ্রান্সিস পেছনে তাকালো। ধুধু বালি, মরুদস্যুর চিহ্ন মাত্র নেই। আমদাদ শহরের প্রাচীরের কাছে এসে পৌঁছালো ওরা। ফ্রান্সিস দেখল শহরের পশ্চিম দিকে তামাটে রঙের পাথরের একটা পাহাড়। ফজল আঙুল দিয়ে পাহাড়টা দেখিয়ে বলল, ওই পাহাড়ের নিচেই সুলতানের প্রাসাদ, আর পাহাড়ের ওপাশে সমুদ্র। সমুদ্র? ফ্রান্সিস অবাক হলো। হ্যাঁ, কেন বলো তো? জাহাজডুবি হয়ে ভাসতে ভাসতে ওই সমুদ্রের ধারেই এসে ঠেকেছিলাম। যদি সমুদ্রের ধারে ধারে পশ্চিম দিকে যেতাম তাহলে তো আগে এই শহরে এসে পৌঁছাতাম। তুমি তাহলে উল্টো দিকে গিয়েছিলে, মরুভূমির দিকে। গম্বুজলা শহরের তরুণ কাছাকাছি আসতেই ব্যস্ত মানুষের আনাগোনা নজরে পড়ল। উঠের পিঠে ঘোড়ায় চড়ে শহরে লোকজন ঢুকছে বেরোচ্ছে। ফজল বলল, এইবার ঘোড়া থামাও, আমি এখান থেকে অন্যদিকে চলে যাব। ফ্রান্সিস ঘোড়া থামালো। ফ্রান্সিস, ফজল ডাকলো, তোমার তরোয়ালটা আমাকে দাও, ওপরের জামাটাও খুলে দাও। কেন? এই পোশাক আর তরোয়াল নিয়ে শহরে ঢুকলে বিপদে পড়বে। এসব মরুদস্যুদের পোশাক,
সুলতানের সৈন্যরা তোমাকে দেখলেই গ্রেপ্তার করবে। আর ভাই, কিছু মনে করো না, তোমার ঘোড়াটা আমি নেব। কোথাও তো আশ্রয় নিতে হবে আমাকে। তা বেশ তো। আর আর একটা কথা, বলো। শহরের সবচেয়ে বড় মসজিদ মদিনা মসজিদ, যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। মদিনা মসজিদের বাঁ পাশের গলিতে কয়েকটা বাড়ি ছাড়িয়ে মির্জা হাকিমের বাড়ি। দেখা করে বলো ফজল পাঠিয়েছে। বিনা খরচে তোমার জখমের চিকিৎসা হয়ে যাবে। আরে সে হবে কোন, কিন্তু তোমার জন্য? আমার জন্য ভেবো না। ও হ্যাঁ, ভালো কথা। ফজল কোমর বন্ধনীর মধ্যে থেকে একটা ছোট সবুজ রঙের রুমাল বের করলো। রুমালের গিট খুলে দুটো মোহর বের করলো। বলল, জানো ভাই, এই মোহর দুটোর পেছনে ইতিহাস আছে। আমাদের কোনো এক পূর্বপুরুষ বিরাট এক মরুদস্যু দলের সর্দার ছিল। একটা ক্যারাভ্যান লুট করতে গিয়ে সে এই মোহর দুটো পেয়েছিল। কিন্তু কিন্তু মজার কথা কি জানো? শুনেছি যে লোকটার কাছে মোহর দুটো ছিল সে কিন্তু বণিক বা ব্যবসায়ী ছিল না। তবে? তার পরনে নাকি ছিল পাদ্রির পোশাক। পাদ্রি? ফ্রান্সিস চমকে উঠল। হ্যাঁ, তোমাদের অধিককার লোকই ছিল। দাড়ি, গোঁফ, কালো জোব্বা পরনে, গলায় চেন বাঁধা ক্রস। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ, পাদ্রি বটে। কাণ্ড দেখো, ধর্মকর্ম করে বেড়ায়, তার কাছে সোনার মোহর। তারপর থেকে মোহর দুটো বারবার পুরুষানুক্রমে আমাদের কাছেই ছিল। সবশেষে আমার হাতে এসে পড়ে। যাকে, মোহর দুটো তুমিই নাও। না না, আমি। ফ্রান্সিস, তুমি তো ওই দেশেরই মানুষ। ডাকাতি করে পাওয়া জিনিস তুমি নিলে আমাদের পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত হবে। মোহর দুটো হাতে নিয়ে ফ্রান্সিস উল্টে পাল্টে দেখল। একদিকে একটা আবছা মাথার ছাপ, অন্যদিকে আঁকা বাঁকা রেখাময় নকশার মতো কি যেন খোদাই করা। ফ্রান্সিস কোমরবন্ধনী একটু সরিয়ে মোহর দুটো রেখে দিল। ঘোড়া থেকে নামলো দুজনে। ফ্রান্সিসও তরোয়াল আর উপরের জামা খুলে দিল। হঠাৎ আবেগকম্পিত হাতে ফ্রান্সিসকে জড়িয়ে ধরল ফজল। বিড়বিড় করে কি যেন বলতে লাগলো। বোধহয় ফ্রান্সিসের কল্যাণ কামনা করল। বিদায় জানিয়ে ফজল উঠল ঘোড়ার পিঠে। তারপর মরুভূমির দিকে ঘোড়া ছোটাল। ফজলের কথা ভেবে ফ্রান্সিসের মনটা খুব খারাপ হয়ে গেল। সে ধীর পায়ে হাঁটতে হাঁটতে তোরণ পেরিয়ে আমদাদ শহরে ঢুকল। তারপর শহরের মানুষের ভিড়ের মধ্যে মিশে গেল। এতক্ষণ শুনছিলেন সোনার ঘণ্টা প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসব। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।